আসুন ১৯৯৫ সালের একটা গল্প দিয়ে এই বিশ্লেষণটি শুরু করি। কল্পনা করুন ২৮ বছর বয়সী একজন কোটিপতি। তার বিশাল ব্যবসা, অনেকগুলো দোকান, গোডাউন, সব মিলিয়ে একটা বিশাল সাম্রাজ্য। তিনি ভাবতেন ব্যবসার সব গোপন সূত্র তার একদম নখদর্পণে। কিন্তু এরপর কি হলো? হঠাৎ করে ইন্টারনেট চলে এলো, আর রাতারাতি তার সেই পুরনো ধাঁচের ঐতিহ্যবাহী ব্যবসা একদম অকেজো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার সামনে রাস্তা ছিল দুটো, হয় পুরোপুরি হাল ছেড়ে দেওয়া, না হয় এই নতুন ডিজিটাল যুগের সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তিনি কিন্তু হাল ছাড়েননি, বরং ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ব্যবসা দাঁড় করাতে হয় সে পুরো কৌশলটা তিনি শিখে নিয়েছিলেন। এই উৎসের মূল কথাটাই হলো, অনলাইনে সত্যিই যদি একটা টেকসই আয়ের পথ তৈরি করতে হয়, তাহলে অন্তত ৬ থেকে ১২ মাসের একটা একনিষ্ঠ প্রতিশ্রুতির প্রয়োজন। তো চলুন সেই সম্পূর্ণ ব্লুপ্রিন্ট একটু ভেঙে দেখা যাক। ঠিক আছে, এবার পুরো রোডম্যাপটাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। আজ আমরা ধাপে ধাপে কভার করব অনলাইন ওয়েলথ ওয়েল, ফেইলিং সাইড হাসল, অটোমেটেড ই-কমার্স, কিভাবে একটা সফল হাসল চালানো যায়, এবং সবশেষে সেই কাঙ্ক্ষিত এলিট সিক্রেট স্টেজ। শুরুতেই আসছে আমাদের প্রথম অংশ, দ্য অনলাইন ওয়েলথ হুইল। এটা মূলত একটা যাত্রাপথ বা মানচিত্র। একটা অনলাইন ব্যবসা একদম শূন্য থেকে শুরু করে কিভাবে বড় হয়, এই ওয়েলথ হুইল দিয়ে সেটাই ট্র্যাক করা যায়। কিন্তু একটা বেশ চমকপ্রদ ব্যাপার কি জানেন? ৫৫% মানুষ কিন্তু কখনো এই কাজটা শুরুই করেন না। হ্যাঁ, অর্ধেকেরও বেশি। বর্তমান সময়ে মাত্র একটা বেতনের উপর নির্ভর করে থাকাটা যে কতটা ঝুঁকিপূর্ণ সেটা আমরা সবাই জানি। তারপরও মানুষ শুরু করতে ভয় পান। কেন? কারণ অনলাইনে এত চটকদার আর বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জঙ্গল ছড়িয়ে আছে যে মানুষ সাহায্য পাওয়ার বদলে উল্টো আরও বেশি কনফিউজড হয়ে যান। তবে যারা আসলেই এই ভয় কাটিয়ে কাজ শুরু করেন, তাদের জন্য প্রথম রাস্তাটা হলো হাই ইনকাম স্কিল বা উচ্চ চাহিদাসম্পন্ন দক্ষতা বিক্রি করা। যেমন ধরুন, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, কোডিং কিংবা ডিসকর্ড সার্ভার সেটআপ করা। এই দক্ষতাগুলো সরাসরি ক্লায়েন্টদের কাছে বিক্রি করে বেশ ভালো মানের একটা আয় জেনারেট করা সম্ভব, কারণ আজকের বাজারে এগুলোর আক্ষরিক অর্থেই ব্যাপক চাহিদা। কিন্তু সবার তো আর এই নির্দিষ্ট স্কিলগুলো থাকে না, তাই না? অথবা অনেকেই হয়তো ক্লায়েন্টদের সাথে সরাসরি কাজ করার ওই ঝুঁকিতে যেতে চান না। তাদের জন্য প্রোডাক্ট ভিত্তিক ই-কমার্স হতে পারে একেবারে পারফেক্ট একটা বিকল্প। এর মানে হলো, নিজের কাছে কোনো ইনভেন্টরি বা স্টক না রেখেই অনলাইনে ফিজিক্যাল পণ্য বিক্রি করা। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই মডেলটাকে খুব দ্রুত আর সহজে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়া যায়। এবার আসা যাক দ্বিতীয় অংশে, দ্য ফেইলিং সাইড হ্যাসল। এটা ওয়েলথ হুইলের সেই ধাপ যেখানে মানুষ কাজ শুরু তো করেন, কিন্তু মাস শেষে $50 বেশি আয় করতে গিয়ে তাদের রীতিমতো সংগ্রাম করতে হয়। পরিসংখ্যান দেখলে একটু হতাশই হতে হয়, কারণ ২৮% আশাবাদী উদ্যোক্তাই এই ব্যর্থতার চক্রে একদম আটকা পড়ে যান। মানে যাত্রা শুরু করা মানুষদের একটা বিশাল অংশ এই ধাপে এসে আর সামনে এগোতেই পারেন না। সফলতার ফানেলটা এখানে এসেই বেশ ছোট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন এমনটা হয়? এই ব্যর্থতার পেছনের আসল সাইকোলজিক্যাল ফাঁদটাকে বলা হয় শাইনি অবজেক্ট সিনড্রোম। নামটার মতোই কাজ। এর মানে হলো, কোনো একটা নির্দিষ্ট কাজে পুরোপুরি ফোকাস না দিয়ে ক্রমাগত নতুন নতুন ট্রেন্ডিং পদ্ধতির পেছনে ছুটে চলা। এই ধরুন, এক সপ্তাহ ড্রপশিপিং নিয়ে মেতে থাকা, তো পরের সপ্তাহে অ্যামাজন কেডিপি, এরপর হয়তো আবার স্টক মার্কেটে দৌড়ানো। এভাবে কোনোটাতেই থিতু না হয়ে শুধু এদিক সেদিক লাফানো। সুতরাং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়টা কি দাঁড়ালো? বারবার নতুন কিছু শুরু করা মানেই হলো শুরুর দিকে সমস্ত পরিশ্রম একদম জলে ফেলে দেওয়া। এই পরিস্থিতিটাকে সেই অধৈর্য স্বর্ণখনি শ্রমিকের গল্পের সাথে একদম নিখুঁতভাবে মেলানো যায়। ওই যে, যিনি সোনা পাওয়ার ঠিক আগ মুহূর্তেই ধৈর্য হারিয়ে খনন কাজ ছেড়ে দিয়েছিলেন, একদম সেম ব্যাপার। চলুন তৃতীয় অংশে যায়, অটোমেটেড ই-কমার্স সলিউশনস। এই যে শাইনি অবজেক্ট সিনড্রোমের ফাঁদ, এটা থেকে তো বের হতে হবে, তাই না? বের হওয়ার একটা দারুণ আর প্র্যাকটিক্যাল উপায় হল সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং স্কেলেবল ই-কমার্সের দিকে নিজের পুরো ফোকাসটা দেওয়া। একটু পেছন ফিরে তাকালে দেখবেন, আগে একটা অনলাইন স্টোর সেট করতে রীতিমতো কয়েক সপ্তাহ সময় লেগে যেত। সাথে $200 থেকে $300 একটা ধাক্কা তো ছিলই। কিন্তু এখন গেমটা পুরোপুরি বদলে গেছে। এখন সম্পূর্ণ বিনামূল্যের এআই টুল ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই একটা প্রফেশনাল স্টোর দাঁড় করিয়ে ফেলা যায়। তা সে ফ্যাশন, টেকনোলজি বা পোষা প্রাণীর মতো যে কোনো নেশ বা ক্যাটেগরিরই হোক না কেন, আক্ষরিক অর্থেই ম্যাজিকের মতো।
আর এই পুরো ব্যাপারটাকে আরও সহজ করে দেয় অটোডিএসের মতো ইন্টিগ্রেশন টুলগুলো। এগুলো মূলত বিমানের অটোপাইলট সিস্টেমের মতো কাজ করে। মানে ভারী আর বিরক্তিকর কাজগুলো, যেমন পণ্য ইম্পোর্ট করা, দাম আপডেট করা বা কাস্টমারের কাছে সরাসরি পণ্য ডেলিভারি করা, এগুলো এই টুলগুলোই স্বয়ংক্রিয়ভাবে সামলে নেয়। এর ফলে স্টোরের মালিককে কখনো একটা পণ্য নিজে হাতে ছুঁয়েও দেখতে হয় না। ব্যাপারটা চমৎকার না? এবার একটু অঙ্ক কষে দেখা যাক। এই স্বয়ংক্রিয় পদ্ধতির সাথে টিকটকের ফ্রি ট্রাফিকের হিসাবটা মেলালে ফলাফলটা রীতিমতো চমকে দেওয়ার মতো। ধরুন একটা $10 পণ্যের ভিডিও 1 লাখ ভিউ পেল। সেখান থেকে যদি মাত্র 1% মানুষও পণ্যটি কেনে, তবে সেটা একেবারে অনায়াসেই $10,000 একটা বিশাল রেভিনিউ জেনারেট করে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $10,000। এবার আমরা পা রাখব চতুর্থ অংশে, রানিং অ্যাজ সাকসেসফুল হাসল। ওয়েলথ হুইলের এই তৃতীয় ধাপে এসে আয়ের একটা দারুণ স্থিতিশীলতা আসে, যা মাসে $51 থেকে শুরু করে $10,000 পর্যন্ত হতে পারে। তবে ভিজুয়ালটা খেয়াল করলেই বুঝবেন, এখানে এসে সফলদের সংখ্যাটা কিন্তু আরও কমে যায়। মাত্র 16% মানুষ সফলতার এই কাঙ্ক্ষিত ব্র্যাকেটে পৌঁছাতে পারেন। ড্রপ অফ রেটটা সত্যিই ভাবার মতো। তো এই যে 16% মানুষ সফল হলেন, তারা আসলে কি এমন আলাদা করেছেন? যারা ব্যর্থ হয়েছেন তাদের সাথে এই সফলদের পার্থক্যটা গড়ে দেয় সুনির্দিষ্ট 4টি ধাপ। এগুলো হলো সবাইকে খুশি করার চেষ্টা বাদ দেওয়া, একদম ধারাবাহিক থাকা, শুধু মুখের কথায় না বুঝিয়ে বাস্তবে কাজ করে দেখানো এবং সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। প্রথম দুটো ধাপ যদি একটু ভেগে বলি, তাহলে একটা আইডিয়াল কাস্টমার প্রোফাইল বা আদর্শ ক্রেতার প্রোফাইল তৈরি করাটা একেবারেই অপরিহার্য। মানে ক্রেতার বয়স কত, তার আগ্রহ কিসে, তার স্পেসিফিক সমস্যাগুলো কি এসব একদম পয়েন্ট ধরে বের করতে হবে। কারণ একটা বিশাল জনসমুদ্রের দিকে তাকিয়ে ঢালাওভাবে চিৎকার করার চেয়ে নির্দিষ্ট একজনের সাথে কথা বলাটা অনেক বেশি এফেক্টিভ। এরপর আসে ধারাবাহিকতা। প্রতিদিন ছোট ছোট কাজ করা, যেমন নিয়মিত কন্টেন্ট দেওয়া বা পণ্যের ডেসক্রিপশনে টুকটাক চেঞ্জ আনা। এই যে বললাম শো ডোন্ট টেল বা শুধু বলবেন না দেখান, এটার একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা কাস্টম গেমিং কন্ট্রোলার বিক্রি করতে হবে। শুধু গেম প্লেয়ার একটা ভিডিও আর সাথে লিঙ্ক শেয়ার করাটা কিন্তু একটা বড্ড দুর্বল কৌশল। এর বদলে স্ট্রং স্ট্র্যাটেজিটা কি হবে? কন্ট্রোলারের একদম স্পেসিফিক ফিচারগুলো ক্লোজ আপে দেখানো, এটা কিভাবে রিঅ্যাকশন টাইম ফাস্ট করে সেটা সুন্দর করে বুঝিয়ে বলা, আর নর্মাল কন্ট্রোলারের সাথে এর একটা তুলনামূলক পার্থক্য তুলে ধরা। এটাই হলো আসল গেম চেঞ্জার। আর সবশেষ ধাপটা হল সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণ তৈরি করা। যে ক্রেতারা কিনব কি কিনব না করে দ্বিধায় আছেন, তাদের তো একটা ভরসা দিতে হবে, তাই না? তাদের বোঝাতে হবে যে পণ্যটা ঠিক বিজ্ঞাপনের মতোই। এর জন্য একটা দারুণ উপায় হল পণ্যটা নিজে অর্ডার করে একটা আনবক্সিং ভিডিও বানিয়ে ফেলা, পরিবারের সদস্য বা বন্ধুদের কাছ থেকে একদম সৎ রিভিউ নেওয়া, আর সাধারণ মানুষকে প্রোডাক্টটা ব্যবহার করতে দেখানো। এতে ট্রাস্ট বিল্ড আপ হয় খুব দ্রুত। এবং অবশেষে আমাদের শেষ অংশ, দ্য এলিট সিক্রেট স্টেজ। এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে অনলাইন ওয়েলথ হুইলের একটা গোপন চতুর্থ ধাপের কথা বলা হয়েছে। এটা সাধারণ সফলতার চেয়েও একদম অন্য লেভেলের একটা অবস্থান। তবে সত্যি বলতে এই এলিট পর্যায়ে পৌঁছানো মানুষের সংখ্যা অবিশ্বাস্য রকমের কম। খেয়াল করে দেখুন, 1% কম মানুষ, হ্যাঁ 1% কম মানুষ জীবনে কখনো এই এলিট সাইট হ্যাসল স্ট্যাটাসটা অর্জন করতে পারেন। তাহলে এই শীর্ষ 1%-এর সবচেয়ে বড় গোপন অস্ত্রটা কি? উত্তরটা হলো রিইনভেস্টিং বা পুনঃবিনিয়োগ। তারা কিন্তু শুরুতে লাভ দেখলেই সেটা দিয়ে নিজেদের লাইফস্টাইল আপগ্রেড করেন না। তাৎক্ষণিক তৃপ্তির পেছনে তারা ছোটেন না। এর বদলে লাভের একটা বড় অংশ তারা পুনরায় নিজেদের ওই ব্যবসাতেই খুব অ্যাগ্রেসিভভাবে বিনিয়োগ করেন। এটাই তাদের সিক্রেট। এই পুনঃবিনিয়োগটা তারা কিভাবে করেন? এর খুব স্পেসিফিক কিছু উপায় আছে, যেমন অটোমেশনের জন্য আরও অ্যাডভান্সড টুল কিনে আপগ্রেড করা, আরও কাস্টমার টানতে মার্কেটিং বা অ্যাড ক্যাম্পেইনে টাকা ঢালা, আর ফাইবারের মতো প্ল্যাটফর্ম থেকে লোগো ডিজাইন বা কন্টেন্ট ক্রিয়েশনের মতো ছোটখাটো কাজগুলো ফ্রিল্যান্সারদের দিয়ে করিয়ে নেওয়া। এই সম্পূর্ণ বিশ্লেষণটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই পুরো জার্নিটা দেখার পর পরবর্তী পদক্ষেপটা কি হওয়া উচিত? হাল ছেড়ে দেওয়া, নাকি ওই শীর্ষ 1%-এ পৌঁছানোর জন্য পুনরায় বিনিয়োগ করা? অনেকেই আছেন যারা অনেক বড় স্বপ্ন দেখেন, কিন্তু ওই পরিশ্রমটুকু করার বেলায় পিছিয়ে যান। ওয়েলথ হুইলের ঠিক পরের ধাপে পৌঁছানোর জন্য আজকের এই সিদ্ধান্তটাই কিন্তু আসল।